আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 2, অর্থাৎ এই সেমিস্টার 2-এ যে অন্য আরেকটা টেক্সট বুক আছে র্যাপিড রিডার, সেইখান থেকে একটা ফক টেলস শুরু করছি। সেই ফক টেলস থেকে আজকে আমরা একটা গল্প নিয়েছি, এ ঘোস্টলি ওয়াইফ। এই যে এ ঘোস্টলি ওয়াইফ যে গল্পটা দেওয়া হয়েছে, এ ঘোস্টলি ওয়াইফটা আজকে আমি বাংলায় সবিস্তারে বলছি। একটু মন দিয়ে শুনবে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। তার আগে এই ঘোস্টলি ওয়াইফ গল্পটা শুরু করার আগে তোমরা যারা 11-এর ছেলেমেয়েরা আছো তাদেরকে আমি প্রথমে কয়েকটা কথা বলি। তোমাদের এই যে নতুন সিলেবাসটা এসেছে, যারা নতুন 11-এ উঠেছে, অর্থাৎ 1 নম্বর সেমিস্টার দিয়েছো এবং সেকেন্ড সেমিস্টার এসে হাজির হয়েছ, তাদের জন্য কিছু তাদের যা সিলেবাস, সেই সিলেবাসে কিছু পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই। সেই কী সিলেবাসগুলো পরিবর্তন হচ্ছে, কি গদ্য এবং পদ্যগুলো পরিবর্তন হচ্ছে, সেটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। আমার এই ভিডিওর মাধ্যমেও পেয়ে যাবে। আমি সেই একটা ভিডিওর মাধ্যমে যখনই সিলেবাস পরিবর্তন হয়ে আসবে, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেব। ওকে, যাই হোক, তো শুরু করা যাক। আমাদের ফক টেলস যেটা নিয়েছি সেটা কি, এ ঘোস্টলি ওয়াইফ। অর্থাৎ এই ঘোস্টলি ওয়াইফ গল্পটাতে কি দেওয়া হয়েছে, খুব সহজ, খুব ছোট্ট একটা গল্প। একবার শুনলেই, মন দিয়ে একবার শুনলেই খুব ভালোভাবে মনে থাকবে। যাই হোক, চলো শুরু করা যাক। এ ঘোস্টলি ওয়াইফ। এই ঘোস্টলি ওয়াইফ গল্পটাতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, একদা এক ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে তার মায়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। এই যে ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী এবং মাকে নিয়ে একটা বাড়িতে বসবাস করতেন, সেই তাদের বাড়ির পাশে একটা ট্যাঙ্ক ছিল, TANK ট্যাঙ্ক। ট্যাঙ্ক বলে তো জলাশয় হতে পারে, পুকুর হতে পারে, যে কোনো দিঘি হতে পারে, বোঝা গেছে। এই পুকুরে তাদের বাড়ির পাশে যে একটা জলাশয় ছিল, অর্থাৎ ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্কের ধারে, অর্থাৎ চারিধারে কিছু গাছপালা ছিল, এবং সেই গাছের ডালে বাস করত একজন ভূত, যাকে বলা হয়েছে কি, শাকচুন্নি। কি বলা হয়েছে? শাকচুন্নি বলা হয়েছে। এই পুকুরের ধারে যে গাছ ছিল, সেই গাছের ডালে একজন শাকচুন্নি থাকত। একদিন সেই যে ব্রাহ্মণের স্ত্রীকে এক রাতে সেই পুকুরে বা সেই জলাশয়ে বা সেই দিঘিতে, অর্থাৎ তাদের বাড়ির পাশে যে ট্যাঙ্কটা ছিল, সেই ট্যাঙ্কে যেতে হয়েছিল কোনো কারণে। সেই ট্যাঙ্কে যাওয়ার সময়, সেই জলাশয়ে যাওয়ার সময়, সেই শাকচুন্নিকে ব্রাহ্মণ স্ত্রী ছুঁয়ে ফেলে। তাতে সে যে ভূত শাকচুন্নি যাকে বলা হয়েছে, তার খুব রাগ হয়ে যায়। তার যখন খুব রাগ হয়ে যায়, তখন সে কি করে, সেই ব্রাহ্মণের স্ত্রীকে গলা চেপে ধরে সেই গাছের কোটরের মধ্যে তাকে ঢুকিয়ে দেয়, এবং তার যে পোশাকটা ছিল, অর্থাৎ ব্রাহ্মণ পত্নীর যে পোশাকটা ছিল, সেই পোশাকটা নিজে পরিধান করে সে ব্রাহ্মণের বাড়িতে চলে যায়। বোঝা গেছে? কি বললাম? ব্রাহ্মণ পত্নীর যে পোশাকটা, সেই পোশাক পরে সেই ভূত অর্থাৎ শাকচুন্নি সেই পোশাকটা পরে ব্রাহ্মণের বাড়িতে চলে যায়। ব্রাহ্মণের বাড়িতে গিয়ে স্বাভাবিকভাবে থাকে। ব্রাহ্মণ বা তার বৃদ্ধা মা কোনো রকম কোনো সন্দেহ করতে পারে না বা বুঝতেও পারে না। পরবর্তী দিন বৃদ্ধা ব্রাহ্মণ পত্নীর অর্থাৎ তাঁর বৌমার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেন। পরিবর্তন বলে তো, যেমন বৃদ্ধা ব্রাহ্মণী দেখতে পান তার যে বাড়িতে বৌমাটা ছিল, অর্থাৎ ব্রাহ্মণের যে স্ত্রীটা ছিল, তার স্ত্রী যে কোনো কাজ করতে পর্যাপ্ত সময় নিতেন,
অলস প্রকৃতির ছিলেন, দুর্বল প্রকৃতির ছিলেন, কিন্তু এখন তিনি লক্ষ্য করছেন তার যে ছেলের বউ অর্থাৎ ব্রাহ্মণ পত্নী এখন আর তার বাড়িতে কাজ করতে ততটা সময় লাগে না। যাই হোক, এটা দেখে বৃদ্ধা ব্রাহ্মণী মনে মনে আনন্দিতই হয়েছিলেন, যাক তার ছেলের বউয়ের হয়তো সুবুদ্ধি এসেছে, কাজকর্ম ভালোই করছে, বেশ ভালো কথা। ঠিক এভাবে যখন চলতে থাকে, বৃদ্ধা ব্রাহ্মণী লক্ষ্য করেন একসময় তার স্ত্রীর যে কাজটা করতে যতটা সময় লাগার কথা তার থেকে অনেক কম সময় লাগছে। এরকম যখন চলতে থাকে, বৃদ্ধা ব্রাহ্মণী একদিন তাকে যখন কোনো কিছু আনতে বলেন পাশের ঘর থেকে, তখন বৃদ্ধা লক্ষ্য করেন যে পাশের ঘরে গিয়ে সে জিনিসটা নিয়ে আসতে যতটা তার সময় লাগার কথা, তার ছেলের বউ তার থেকে অনেক কম সময়, অনেক অল্প সময়ের মধ্যে সেই জিনিসটা বৃদ্ধা ব্রাহ্মণীকে এনে দিয়ে দেয়। এখান থেকে তার মনের মধ্যে কিছুটা সন্দেহ হতে শুরু করে যে তার ছেলের বউ এত তাড়াতাড়ি এত কম সময়ে কি করে সম্ভব, কি করে নিয়ে আসলো। যেহেতু ব্রাহ্মণ পত্নীটা তো ছিল গাছের কোটরে, ইনি হচ্ছেন কে? শাকচুন্নী। এখন যে ব্রাহ্মণের বাড়িতে যে ব্রাহ্মণ পত্নী হিসেবে আছে সেটা কে? সেটা হচ্ছে শাকচুন্নী অর্থাৎ ভূত। সে ভূত পাশের ঘরে কোনো জিনিস আনার জন্য তার যাওয়ার প্রয়োজনীয়তা হয় না, তার প্রয়োজন হয় না। কেন? যারা ভূত থাকে তারা নাকি তাদের যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো লম্বা করতে পারেন এবং সংকুচিত করতে পারেন, অর্থাৎ সংকোচন যেমন করতে পারেন ওরকম প্রসারিতও করতে পারেন। অর্থাৎ কোনো জিনিস আনার জন্য তাদেরকে পাশের ঘরে যাওয়ার প্রয়োজন হয় না, তারা এখান থেকে হাত লম্বা করে পাশের ঘর থেকে জিনিসটা নিয়ে আসতে পারেন। এখান থেকে ব্রাহ্মণের যে মা, বৃদ্ধা মা, তার মনের মধ্যে অনেক রকম সন্দেহ হতে শুরু করে। ব্রাহ্মণ পত্নী রান্না করছিলেন, ব্রাহ্মণের মা জানতেন তার বাড়িতে আগুন জ্বালানোর মতো কোনো কিছু নেই, এমনকি তার বাড়িতে আগুনও নেই। আর তার যে ছেলের বউ, সে আগুন আনতে কারো বাড়িও যায়নি। অথচ ব্রাহ্মণের মা গিয়ে দেখছেন তার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং তিনি গিয়ে দেখছেন যে উনুনে খড়ির পরিবর্তে ব্রাহ্মণ স্ত্রী তার নিজের পাটায় উনুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এবং দাউ দাউ করে জ্বলছে এবং রান্না হচ্ছে। তা দেখে ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণের মা খুব অবাক হলেন। ব্রাহ্মণের মা খুব অবাক হয়ে পড়লেন। তিনি কি করলেন? তিনি সমস্ত কথা তার সন্তানকে বললেন, অর্থাৎ ব্রাহ্মণকে সমস্ত কথা বললেন। কি বললেন? যে তোমার যে স্ত্রী বাড়িতে আছে তার আচরণ অন্যরকম। আমি লক্ষ্য করছি যে তার আগে যে কাজটা করতে যতটা সময় লাগতো তার এখন খুব কম সময় লাগে। পাশের ঘর থেকে তাকে কোনো কিছু আনতে বলতে গেলে সে পাশের ঘরে যায় না, পাশের ঘরে গিয়ে তার জিনিসটা নিয়ে আসতে যতক্ষণ সময় লাগার কথা তার থেকে অনেক কম সময়ে সে নিয়ে আসছে। এমনকি আমি যখন তাকে রান্না করতে দেখেছি যে সে নিজের পাটাকে উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং সেই পা দাউ দাউ করে জ্বলছে এবং তাতে রান্না হচ্ছে। এই সমস্ত কথা বলার পর ব্রাহ্মণও স্বীকার করলেন তিনিও তার স্ত্রীর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। যাই হোক, তারা মা এবং ছেলে দুজনে মিলে তার স্ত্রীকে কোনো কিছু না জানিয়ে একজন ওঝাকে ডেকে পাঠালেন। একজন ওঝাকে ডাকলেন। সেই ওঝা তাদের বাড়িতে আসলো এবং ওঝা তাদের বাড়িতে এসে সেই যে ব্রাহ্মণ পত্নী, সে যে ব্রাহ্মণ পত্নী রূপে যে তাদের বাড়িতে আছে যে মহিলাটি, সে আদৌ ভূত না কোনো মেয়ে সেটা তিনি পরীক্ষা করতে চাইলেন। তার সেটা পরীক্ষা করার জন্য তিনি কি করলেন? একটু করে হলুদ নিলেন এবং হলুদের ধোঁয়া লাগালেন। কোথায়? সেই মহিলাটির নাকের কাছে।
অর্থাৎ শাকচুন্নির নাকের কাছে। কারণ তিনি জানতেন এটা হচ্ছে তার একটা অব্যর্থ পরীক্ষা, এটা হচ্ছে তার একটা অব্যর্থ পরীক্ষা, ব্যর্থ পরীক্ষা নয়, অব্যর্থ পরীক্ষা, তাতে তিনি সফল হবেন। তিনি যেই মাত্র সেই হলুদের গন্ধ দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সেই শাকচুন্নি তার ঘর থেকে সেই সঙ্গে সঙ্গে সেই শাকচুন্নি ছটপট করতে লেগেছেন হলুদের গন্ধে এবং তার ঘর থেকে বেরিয়ে গেলেন। যখনই বেরিয়ে গেলেন, এদিকে ওঝা বুঝতে পারলেন যে এ কোনো মহিলা নয়, এ কোনো মেয়ে নয়, এ হচ্ছে ভূত। তখন তিনি তার মন্ত্রবিদ্যার দ্বারা তাকে ধরলেন, ধরে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে এবং কেনই বা তুমি এখানে আছো, তুমি কেনই বা এখানে এসেছো, আর যে ব্রাহ্মণের যে আসল পত্নী সেই বা কোথায়। এই কথাগুলা যখন সেই ভূতকে অর্থাৎ শাকচুন্নিকে জিজ্ঞেস করছেন কে, ওঝা, তখন সেই শাকচুন্নি প্রথমে কোনো কিছু স্বীকার করতে চাননি। যখন শাকচুন্নি কোনো কিছু স্বীকার করতে চাইছেন না, তখন সেই ওঝা তার নিজের জুতো খুলে মারতে শুরু করলেন। কাকে? সেই ভূতকে, অর্থাৎ শাকচুন্নিকে তিনি মারতে শুরু করলেন। চুন্নিকে তিনি যখন প্রচুর হারে প্রহার করলেন, অর্থাৎ আঘাত করলেন, মারলেন, কি নিয়ে? জুতো নিয়ে চটি খুলে মারলেন। মারার পর শাকচুন্নি শেষে স্বীকার করলেন, অর্থাৎ ভূত স্বীকার করলেন। কি বললেন তিনি? যে আমি এই যে বাড়ির পাশে যে ট্যাঙ্কটা আছে, অর্থাৎ জলাশয়টা আছে, সেই জলাশয়ের ধারে যে গাছগুলো আছে সেই গাছে আমি থাকতাম এবং থাকি। এবং একদিন ব্রাহ্মণ স্ত্রী সেই জলাশয়ে যাওয়ার সময় আমাকে স্পর্শ করে নেই এবং সেই রাগে আমি তাকে গাছের কোটরে ঢুকিয়ে দিয়েছি এবং তার পোশাক পরেই আমি আজকে এখানে এসেছি এবং আমি এখানে এসে আছি। তার পোশাক পরেই আমি এখানে এসেছি এবং এখানে আছি। সমস্ত কথা শোনার পর ওঝা এবং ব্রাহ্মণ এবং তার মা সমস্ত কিছু বুঝতে পারলেন। পরে তারা আসল যে ব্রাহ্মণী, অর্থাৎ ব্রাহ্মণের যে স্ত্রী, তাকে সেই গাছের কোটর থেকে উদ্ধার করলেন অর্ধমৃত অবস্থায়, কোনোভাবে তিনি বেঁচে আছেন, প্রায় মৃত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে আনা হলো। উদ্ধার করে আনার পর সেই শাকচুন্নিকে আবার চরমভাবে শাস্তি দেওয়া হলো। তিনি আবার সেই ওঝা আবার জুতো পেটা করলেন। কাকে? সেই শাকচুন্নিকে। পরে শাকচুন্নি বললে যে তিনি আর কোনো দিন এই ব্রাহ্মণ পরিবারের কারো কোনো ক্ষতি করবেন না। শাকচুন্নি স্বীকার করলেন যে তিনি এই ব্রাহ্মণের মা এবং তার স্ত্রীর কোনো ক্ষতি করবেন না। যাই হোক, ওঝা সেই শাকচুন্নিকে অনেক দূরে পাঠিয়ে দিলেন তার মন্ত্রবিদ্যার মাধ্যমে। এইভাবে ব্রাহ্মণ তার স্ত্রীকে ফিরে পেলেন, তাদের সুখে শান্তিতে তারা থাকতে লাগলেন এবং কিছুদিন থাকার পর তাদের বেশ কিছু ছেলে মেয়েও হলো। এইভাবে তারা সুখে শান্তিতে থাকলেন। এই ছোট্ট একটা গল্প, কি এ ঘোস্টলি ওয়াইফ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।